ওই ভয়ের কথা বলছিলাম না, ভয় যেখানে দলে গুরুত্ব হারিয়ে ফেলার ভয়, সে কারণে প্রার্থী হতেই হবে, অনেকের তা ইচ্ছা। আর এই প্রার্থী হওয়ার ইচ্ছায় ক্ষোভ বিক্ষোভ দলের শীর্ষ নেতৃত্বেরও তো মনে হতে পারে যে দলের রাশ আলগা হচ্ছে, এই রাশ আলগা হওয়ার ভয়, বিশৃঙ্খলার ভয়। আর সেই জায়গা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী, কখনো বদলাতে হয়, নতুনদের সুযোগ দিতে হয়, আজীবন একা থাকবে আর কেউ থাকবে না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাববেন না সিরাজ খান মুসলমান প্রার্থী, কেউ কেউ অপপ্রচার করবে। আমি মমতা ব্যানার্জি যদি ওদের দলের নেতা হই, তাহলে আমার কাছে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, শিখও থাকবে, খ্রিস্টানও থাকবে। কোনোদিন মুসলিমরা প্রশ্ন করেছেন যে মমতা ব্যানার্জি একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে, কেন তাকে আমরা চিফ মিনিস্টার করব? তা যদি না করে তাহলে সংখ্যালঘু প্রার্থী হলে হিন্দুরা কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না, কারণ তাহলে আমার সবচেয়ে বেশি অসম্মান হবে। শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, এরকম বিষয় হয়েছিল নাকি যে সংখ্যালঘু প্রার্থী বলে কোনো কোনো জায়গায় তৃণমূলের দলীয় অভ্যন্তরে প্রার্থী নিয়ে ক্ষোভ? নিঃসন্দেহে বলা যেতে পারে যে শীর্ষ নেতৃত্বের কাছে নিঃসন্দেহে এই সংক্রান্ত নিঃসন্দেহে তথ্য রয়েছে, যে কারণে আমরা গতকাল তুমি যদি যাও তাহলে তুমি দেখবে যে সেক্ষেত্রে সন্ধ্যারানী টুডুর সমর্থনে যে সভা ছিল পুরুলিয়াতে মানবাজারে, সেই সভাতে তিনি বলছেন যে 294টা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, সেক্ষেত্রে কে স্থানীয় প্রার্থী হচ্ছে সেটা ধরার দরকার নেই, সেটা ভাবারও দরকার নেই। এবং একসময় দেখা গিয়েছিল যে গত মানবাজারের সভাতে বিভিন্ন যারা তৃণমূল কয়েকজন নেতৃত্ব যারা সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে বিভিন্নভাবে উষ্মা প্রকাশ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে একেবারে মঞ্চের সামনের সারিতে এনে বসাচ্ছেন। আবার আজকে যদি তুমি দেখো, আজকে নারায়ণগড়ের যে সভা, সেই নারায়ণগড়ের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে আজীবন থাকবেন তেমনটা হতে হয় না, কখনো নতুনদের সুযোগ দিতে হয়, পাশাপাশি যারা টিকিট পাননি তাদেরকে দল অন্য জায়গায় কাজে লাগাবে। আবার অন্যদিকে পাঁশকুড়া পশ্চিমের যে সভা, যেখানকার বক্তব্য তুমি শোনালে দর্শকদের, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক্ষেত্রে ধর্ম নয়, জাত নয়, সামগ্রিকভাবে সমস্ত কিছু না দেখে কার্যত 294টা কেন্দ্রের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু হচ্ছে বাংলাকে রক্ষা করার লড়াই। ফলে সেই হিসেবেই কিন্তু কার্যত ভোট দিতে হবে। ফলে নিঃসন্দেহে কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্পষ্টত যে তৃণমূল সুপ্রিমোর কাছে নিঃসন্দেহে খবর রয়েছে যে বিভিন্ন ইস্যু দিয়ে যাদেরকে প্রার্থী করা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু দলের একাংশ তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। আর সেই ক্ষোভ প্রশমনের জন্যই কিন্তু কার্যত দেখা যাচ্ছে একাধিক জায়গাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মঞ্চে বক্তব্য রাখছেন, সেই বক্তব্য রাখার সময় তিনি বিভিন্ন রকমের যে যুক্তি দিচ্ছেন বা তার যে স্পষ্ট মত, সেই মত ব্যক্ত করছেন যাতে এই যে ক্ষোভগুলো, সেই ক্ষোভগুলো প্রশমন করা যায়। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আমি এই জায়গা থেকে সম্বিত বাবুর কাছে আসবো। আমি পার্টিকুলার এই ইস্যুটা যদি ধরি, সংখ্যালঘু প্রার্থী দেওয়ার ফলে দলের একাংশের ক্ষোভ, ফলে এখান থেকে তো একটা বিজেপি সুবিধা পাওয়ার আশা করতেই পারে। হ্যাঁ, সেটা করতেই পারে। এবং আরেকটা জিনিসও দেখতে হবে যে তৃণমূল কংগ্রেসে এই ধরনের ক্ষোভ কিন্তু নতুন নয়। কিন্তু আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা ঘোষণা করেন, যেটা তিনি 2019-এর প্রার্থী তালিকা ঘোষণা করার সময় বলেছিলেন, এবং একই কথা প্রায় অন্যভাবে তিনি কিন্তু এবারও বলেছেন শুধু প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই, যে আমরা সবাইকে স্থান দিতে পারিনি প্রার্থী তালিকায় এবং তাদেরকে আমরা যথাযথ সম্মান দেব আমাদের রাজনৈতিকভাবে দলের পক্ষ থেকে বিভিন্ন পদ দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আশঙ্কাটা করেছিলেন যে প্রার্থী তালিকা তিনি বানিয়েছেন তাতে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হতে পারে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কারিশমা দিয়ে তিনি সেটাকে সবসময় আটকে রাখার চেষ্টা করেন, ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন। কিন্তু যেখানে বিজেপি সামান্য এজ নিচ্ছে, সেখানে কিন্তু নিচুতলার কর্মীরা কোন দিকে চলে যাবেন, কোন দিকে যাবেন না, সেটাও কিন্তু উল্লেখযোগ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জন্যই বলেছেন যে আমাদের দলের জার্সি পরে অন্যের হয়ে খেললে কিন্তু লাল কার্ড দেখাতে হবে। এইটাও কিন্তু একইভাবে। একদমই একদমই। অনেক ধন্যবাদ সম্বিত বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।